রাজধানীর ধানমন্ডির আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে হয়ে গেল মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম মোল্লার একক আলোকচিত্র প্রদর্শনী। এখানে হাজং সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। হাজং সম্প্রদায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। তাদের নিজস্ব কৃষ্টি রয়েছে। হাজং সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ধর্ম, সামাজিক আচার আচরণ, প্রথা, ধর্মীয় রীতি ও চিহ্ন। তাদের জীবনযাত্রা, পরিবেশ, প্রকৃতি সহ যাপিত জীবনের সবকিছুই মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম মোল্লার ফটোগ্রাফিতে উঠে এসেছে। প্রথমে কাজটা শুরু হয় আমার যেহেতু পাঠশালায় ফটোগ্রাফি পড়ি, ওইখানে আমাদের একটা স্টোরি টেলিং একটা কোর্স ছিল, ওইটা একটা ওয়ার্কশপে। তো এটা একটু মজার ঘটনা হচ্ছে যে স্টোরি টেলিং ওয়ার্কশপটা হয় সেটা করায় অসলোমেট নরওয়ে, আর ফটো সার্কেল নেপাল এবং বাংলাদেশের পাঠশালা। এই তিনটা প্রতিষ্ঠানে স্টুডেন্টরা অংশগ্রহণ করে। ওয়ার্কশপটা বেশিরভাগ ক্ষেত্রেই নেপালে হয়, কিন্তু ওই সময় যেহেতু কোভিড ছিল তখন এটা অনলাইনে হয়। অনলাইনে হওয়ার কারণে আমাদেরকে বলা হয় যে আমাদের স্টোরি আমরা বলবো। তো আমার বাংলাদেশের আদিবাসী এবং বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন জাতিগোষ্ঠী, এটার প্রতি আমার অসম্ভব আগ্রহ ছোটোবেলা থেকেই আগ্রহ ছিল। তারপরে পড়াশোনার কারণেও আমরা যেহেতু উদীচীতে কাজ করছি, তো কমরেড মণি সিং, তারপরে নেত্রকোনা, বিরিশিরি, সুসং দুর্গাপুর, এগুলো সম্পর্কে আমাদের এক ধরনের একটা ভালো লাগা ছিল। ওই ভালো লাগা থেকে তখন ভাবলাম যে কোভিডের সময় কী করা যায়, তখন মূলত এই কাজটা আমি শুরু করি। তারপরে আমাদের প্রেজেন্টেশনও হয়ে যায় 2 মাসের মধ্যে। এরপরে মূলত আমি এরপর থেকে কাজটা রেগুলার করে যাচ্ছি আর কি। তো মূলত হাজং জাতিগোষ্ঠীর তাদের যে দৈনন্দিন জীবন, তাদের যে জমি হারানোর গল্প, এবং জমি হারানোর কারণে যে তারা যে কৃষক জাতি থেকে যে দিনে দিনে যে শ্রমিক হয়ে যাচ্ছে, এবং এই শ্রমিক হিসাবে তাদের যে দুঃখ কষ্ট, এবং রাষ্ট্র যেখানে ধরেন ওরা থাকে এমনিতেই প্রান্তিক জায়গায়, একেবারে বর্ডার এরিয়াতে, ওরা একটা দুর্গম এলাকা, তো সেখানে নাগরিক সুবিধা তো নাই, রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও খুবই সীমিত। সেই অবস্থায় একটা জাতি যারা ধরেন ভূমিহীন, কেবলই শ্রমিক, এবং শ্রমের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে, এটা খুব কঠিন। হাজংদের একটা সবচেয়ে বড় বিষয় তাদের একটা অতীত আছে, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ অতীত। হাজংরা খুবই সংগ্রামী একটা জাতি। আপনি যদি 47-এর ভারত ভাগের পরে ওরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাতি, কারণ ওরা প্রচুর ভূমি হারাইছে এবং ওদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। তারপর ওরা যারা ছিল তারা জমিদারদের বিরুদ্ধে ওরা ধরেন টঙ্ক আন্দোলন করেছে। এবং টঙ্ক আন্দোলন যদি বলেন আপনি, ওই সময়ে সারা বাংলাদেশেই বিভিন্ন অঞ্চলে কৃষক আন্দোলন হচ্ছিল, কৃষক বিদ্রোহ হচ্ছিল। তো এই হাজংরা কৃষক বিদ্রোহের একটা বড় একটা অংশ। তারপরে ওদেরকে কমিউনিস্ট পার্টির সাথে সংশ্লিষ্টতার কারণে ওদেরকে এক ধরনের উচ্ছেদ করা হয়েছে। এর বাইরেও ধরেন ওদের কালচার অনেক সুন্দর। ওদের ধরেন কালচার আছে, ওরা জাতি হিসাবে ওদের গান আছে, ভাষা আছে, নিজস্ব ভাষা, যদিও সেই ভাষার পৃষ্ঠপোষকতার অভাবে ভাষাটা হারায় যাচ্ছে। ওদের গানগুলো অনেক সুন্দর। তবে কোক স্টুডিওতে একটা গান, হাজং গান, একটা বেশ হওয়ার পরে অনেকে হাজং গানের প্রতি আকৃষ্ট হয়েছে। তো হাজং গানের পাশাপাশি যেমন হাজং কবিতা অনেক সুন্দর। আরেকটা বিষয় মনে রাখা দরকার যে হাজংরা শুধু বাংলাদেশে এখন তা না, হাজংদের একটা বিশাল অংশ এখন মাইগ্রেট হয়েছে। তারা এখন আসামে আছে, তারপরে ভারতের আরও অন্যান্য অংশে আবার তারা কিছু অংশ আছে, আবার ভারতের বিভিন্ন অংশে রিফিউজি হিসেবেও আছে। তো আসলে এই যে জীবনটা এবং তাদের যে জাতিটাও, যে ধরেন এখন যা হাজং আছে তারাও বর্ডারের ঠিক পাশাপাশি ওই পারেও প্রচুর হাজং আছে। তো এই যে একটা দেশ, দুইটা দেশ একটা জাতি, মাঝখানে একটা কাঁটাতার, আমরা খুব বাংলা ভাগ নিয়ে আমরা বলি এই পাশে বাঙালি ওই পাশে বাঙালি, ঠিক এইখানেও ধরেন ওরা তো একটা কমিউনিটি, একটা জাতি, ওদের ধর্ম আলাদা না। ধরেন বাংলাদেশ ভারতের ধর্ম আলাদা, কিন্তু ওদের ধর্ম আলাদা না, ভাষা এক, ধর্ম এক, একই জাতি, কিন্তু তারপরে কিন্তু ওরা এখন
আলাদা থাকে। তো এই ভাগটা, এই যে ওদের যে, আমি প্রায় ওদের সাথে গল্প করলে শুনি যে ওদের চাচা হয়তো ওই পাশে আছে, মারা যাচ্ছে, হ্যাঁ, যাওয়া আসা, তো সব মিলিয়ে আসলে একটা মানবিক জীবনটাকে আমি ধরতে চেয়েছি। আর মানুষের কষ্ট যেমন আমাদেরও তো মানে নাগরিক হিসাবে বাংলাদেশে আমাদেরও তো ব্যাপক সংগ্রাম আছে, লড়াই আছে, আমাদের সাধারণ মানুষের গল্প আসলে একই। আপনি যদি দেখেন যে, আপনি ভাবতেছেন আমি হাজংদের গল্পটা বলতেছি, কিন্তু আপনি বাংলাদেশের একটা সাধারণ পরিবারের মানুষেরই একই স্ট্রাগল, সেও একই যা আয় করে তা দিয়ে আসলে পড়াশোনা করতে পারে না, পড়াশোনা করতে গেলে তার খাওয়া হয় না, মানে একই লড়াই সংগ্রামের বিষয় আর কি। আর এই সময়ও এক্সিবিশনটা করার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে একটা বড় অংশ দাবি ছিল ইনক্লুসিভ বাংলাদেশ, যে অর্থাৎ বাংলাদেশের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে যে প্রত্যেকের নাগরিক অধিকার নিশ্চিত করা। তো সেইখানে আমার মনে হচ্ছে গত 2-3 মাসে এই বিষয়গুলো একদমই বিলীন হয়ে গেছে, মলিন হয়ে গেছে। এখন শুধু সব জায়গায় আপনি দেখছেন যে ধর্মীয় একটা বিশেষ ধর্মের লোকদেরই প্রাধান্য বেশি, একটা সংখ্যক গরিষ্ঠ লোকদেরই প্রাধান্য বেশি। আবার ধরেন আপনি দেখেন এখন মাজারে হামলা হচ্ছে, তার মানে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরও যে খুব মানে ধর্মকর্মের যে মানে স্বাধীনতা আছে, বিষয়টি এমনও না। তো এই অবস্থায় আমার মনে হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা ভাষাভাষী জাতিগোষ্ঠীর অবস্থান যাতে মানে নিশ্চিত হয়, অধিকার যাতে নিশ্চিত হয়, এই কারণেই এই সময় এই এক্সিবিশনটা করা। আশা করছি আমি তাদেরকে নিয়ে আরও কাজ করতে পারবো, এবং এই এক্সিবিশনের মধ্য দিয়ে যদি অন্য একটা জাতির প্রতি, অন্য একটা ভাষার মানুষের প্রতি যদি বিন্দুমাত্র আমাদের সহনশীলতা, আমাদের ভালো লাগা তৈরি হয়, আমি মনে করি এটাই এক্সিবিশনের এক ধরনের সফলতা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী দেখতে আসেন। তারা হাজং সম্প্রদায়কে আলোকচিত্রীর ক্যামেরায় নতুন করে আবিষ্কার করেন। প্রথম কাজ বলা চলে যে আদিবাসীদের নিয়ে এককভাবে কেউ একজন কাজ করেছে, সেই হিসাবে তো এটা একটা অসাধারণ উদ্যোগ আমি বলবো। আর ছবির সিলেকশন এবং ছবির প্রেজেন্টেশন দারুণ ভালো। আমি নিজে যেহেতু লাইট নিয়ে কাজ করি, খুব আমার ভীষণ ভালো লেগেছে ওর ফটোগ্রাফির লাইটের কাজ। একটা ব্যতিক্রমধর্মী এক্সিবিশন, হাজংদের নিয়ে এই ধরনের এক্সিবিশন বাংলাদেশের মধ্যে এর আগে কখনো হয় নাই। আর এক্সিবিশন যে মেসেজটা থ্রো করার জন্য আয়োজন করা, আমার কাছে মনে হচ্ছে যে এক্সিবিশন তার মেসেজটা প্রপারলি ডেলিভারি দিতে পারছে, এবং ছবিগুলোর যে কোয়ালিটি, যে কালার কম্বিনেশন, যে লাইট কম্বিনেশন, এইগুলো পুরো স্টোরিটার সাথে খুব সুন্দরভাবে একটা সিমিলার প্যালেটে গেছে, খুব সুন্দরভাবে জিনিসগুলো ফুটায় তুলছে, যে একজন মানুষ এসে হঠাৎ করে দেখলে এক্সিবিশনটা একটা চক্কর দিলে সে পুরো গল্পটা আসলে বুঝে যাচ্ছে যে হাজংদের কোন জায়গার স্টোরিটা বলার চেষ্টা করা হচ্ছে বা কোন গল্পটা বলার কথা বলা হচ্ছে। আমি যেটুকু দেখলাম, ওনার প্রত্যেকটা কাজের একটা আলাদা নান্দনিকতা আছে, তো আমার অনেক ভালো লেগেছে। আর ওনার প্রথম সলো আলোকচিত্র প্রদর্শনী যেটা, তো এটা একক উনি করতে পারছেন, আমি দেখে খুবই ভালো লাগলো। গত 14 মার্চ এই প্রদর্শনী শুরু হয়ে শেষ হয় 20 মার্চ। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল প্রদর্শনীটি।